হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং কম্পিটিটিভ স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো আজকে আমরা তোমাদের যে 10ই মার্চ তারিখের সমস্ত শিফটের আরপিএফ এর কোশ্চেন আমরা দেখব জিকের পার্ট। এখানে টোটাল 106টা প্রশ্ন আছে, যেটা তোমাদের 10ই মার্চ আরপিএফ এর যে পরীক্ষা হয়েছে সেই ফার্স্ট, সেকেন্ড আর থার্ড এই 3টা শিফট থেকে নেওয়া হয়েছে জিকের প্রশ্ন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে তোমরা ভিডিওটা দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এখানে প্রথম প্রশ্ন কি বলা আছে, রাজতরঙ্গিনীর রচয়িতাকে। এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? কলহন। এটা সবাই জানো, কলহনের রাজতরঙ্গিনী লেখা। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কলহন। কাশ্মীরের ইতিহাস নিয়ে লেখা হয়েছে, অর্থাৎ তোমাকে এরকম প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে রাজতরঙ্গিনীতে কোন জায়গার কথা উল্লেখ আছে, সেটা হয়ে যাবে কাশ্মীরের কথা। বলা আছে ভারতের সাবসিডারি অ্যালায়েন্স এর বাস্তবায়ন কে করেছিল, অর্থাৎ সাবসিডারি অ্যালায়েন্স যে নীতিটা সেটা কে নিয়ে এসেছিল, সেটা নিয়ে এসেছিল লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, 98 থেকে 1805 পর্যন্ত তিনি গভর্নর জেনারেল ছিলেন। এরপরে যদি আমাকে জিজ্ঞেস করে এর সময় কি হয়েছিল বলতো, 1799 চতুর্থ ইঙ্গ-মৈশির যুদ্ধ হয়েছিল। সেখানে টিপু সুলতান মারা গেছেন। টিপু সুলতানের মৃত্যু হয়েছিল, এটাও তোমরা একটু মনে রাখবে। ঠিক আছে, আর এই যে সাবসিডারি অ্যালায়েন্স এর প্রথম কোন রাজ্য এটা মেনে নিয়েছিল, সেটা হয়ে যাবে হায়দ্রাবাদের নিজাম। হায়দ্রাবাদের নিজাম প্রথম এই অ্যালায়েন্সে বা এই চুক্তি মেনে নিয়েছিল। বলা আছে বিশ্বের মোট ভৌগোলিক এলাকার কত পার্সেন্ট ভারতীয় ভূখণ্ড। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা সবাই জানো 2.44% হয়ে যায় মূল ভূখণ্ড, অর্থাৎ যত পৃথিবীর স্থলভাগ আছে তার হচ্ছে 2.4% আমাদের ভারত। আমাদের ভারত হচ্ছে আয়তনে সপ্তম বৃহত্তম দেশ, আর যদি তোমাকে সব থেকে বৃহত্তম বলে সেটা হয়ে যাবে রাশিয়া। সব থেকে বৃহত্তম হয়ে যাবে রাশিয়া, আর সপ্তম বৃহত্তম হবে ভারত। বলা আছে যে 2024 সালে ইয়েস ব্যাংকের নতুন মহাপরিচালক কে হয়েছেন। 2024 সালের ইয়েস ব্যাংকের নতুন মহাপরিচালক কে হয়েছেন, সেটা কি হয়ে যাবে? মনীষ জান। মনীষ জান হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 11ই ডিসেম্বর 2024 থেকে তিনি নতুন ইয়েস ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের প্রতিটি শিশুর বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার কোন মৌলিক কর্তব্য? প্রত্যেকটা শিশুর 14 থেকে 6 থেকে 14 বছর পর্যন্ত বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা। তো এটা কোথায় এড করা হয়েছে? এটা হচ্ছে 11তম আমাদের যে মৌলিক কর্তব্য আছে সেখানে বলা আছে। 11তম মৌলিক কর্তব্য, অর্থাৎ তোমার এটা এসেছিল 86 নম্বর সংবিধান সংশোধন। যেটা হয়েছিল 2002 সালে। 2002 সালে। ঠিক আছে? তাহলে এটা মনে রাখবে। আর মৌলিক কর্তব্য থেকে তোমাদের প্রশ্ন প্রচুর আসছে। এটা মনে রাখবে যে মৌলিক কর্তব্য কখন এড করা হয়েছিল? সেটা হয়েছিল তোমার 42nd অ্যামেন্ডমেন্টে, অর্থাৎ 42তম সংবিধান সংশোধনে এটা এড হয়েছিল, যেটা ছিল তোমার 1976 এ। এরপরে কি হয়েছে? 1976 এ ছিল। এখানে ১০ টা ছিল। কতগুলো ছিল? ১০ টা। তারপরে একটা এড করা হয়েছে কবে? ৮৬ নম্বর সংবিধান সংশোধন, যেটা হচ্ছে ২০০২ সালে। আরেকটা জিনিস এখান থেকে মনে রাখবে যে মৌলিক কর্তব্য এটা এড করার জন্য একটা কমিশনকে বানানো হয়েছিল, সেটা ছিল স্বর্ণ সিং কমিটি। স্বর্ণ সিং কমিটি। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এই যে মৌলিক কর্তব্য এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে ইউএসএসআর, অর্থাৎ রাশিয়া থেকে। নেক্সট দেখো নাও, বলা আছে নিচের দুটি নদীর মধ্যে কোনটি বৃহত্তম বদ্বীপ গঠন করে? বৃহত্তম বদ্বীপ পৃথিবীর, ভারতের তো বৃহত্তম, ঠিক আছে? সঙ্গে যদি তোমাকে বলে যে পৃথিবীর বৃহত্তম, সেটাও কি হয়ে যাবে? পৃথিবীর বৃহত্তম বললে সেটা হয়ে যাবে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ। এটাকে সুন্দরবন ডেল্টাও বলা হয়। যদি তোমাকে জিজ্ঞেস করে সুন্দরবনকে 1900, দেখো সুন্দরবন ভারতের কাছেও আছে, বাংলাদেশের কাছেও আছে। বলা আছে এটি 1987 সালে ইউনেস্কোর হেরিটেজ সাইটে এটা স্থান পেয়েছে। আর যদি তোমাকে জিজ্ঞেস করে যে এটা রামসার সাইট হিসাবে কবে, রামসার সাইট সেটা হয়ে যাবে 1919-এ। 1919-এ এটা একটা রামসার সাইট হিসাবে জায়গা লাভ করেছে। ঠিক আছে? এটা মনে রাখবে। নেক্সট দেখো কি বলা আছে, উপদ্বীপীয় মালভূমি কিভাবে গঠিত হয়েছে? উপদ্বীপীয় মালভূমি, অর্থাৎ গন্ডোয়ানা মহাদেশ ভেঙে এবং প্রবাহিত হওয়ার ফলে ভারতের উপদ্বীপীয় মালভূমি গঠিত হয়েছে। প্রাচীন ল্যান্ড অংশ। এগুলো কি দিয়ে তৈরি? আগ্নেয় শিলা। বিশেষত কি দিয়ে তৈরি? আগ্নেয় শিলা দিয়ে তৈরি, অর্থাৎ ব্যাসাল্ট দিয়ে তৈরি। ব্যাসাল্ট দিয়ে আমাদের দাক্ষিণাত্যের মালভূমি তৈরি। এরপরে দেখো কি বলা আছে, সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি ভাষা কমিশন গঠনের কথা উল্লেখ আছে? সরকারি ভাষা, অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে কোথায়? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা কোথায় বলা আছে? সেটা বলা আছে আর্টিকেল 344। 344-এ বলা আছে। যদি তোমাকে জিজ্ঞেস করে যে 343
এখানে কি বলা আছে? এখানে বলা আছে দেবনাগরী লিপিতে হিন্দিকে আমাদের ইউনিয়নের সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা হয়েছে। তাহলে 343 তে কি বলা আছে? হিন্দিকে সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা আছে। তাহলে এটাও দেখে নেবে একটু। নেক্সট দেখো না কি বলা আছে? ভারতের সংবিধানের কোন সংবিধান সমবায় কমিটিগুলোকে একটা সাংবিধানিক মর্যাদা দেয়? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 97 97তম তোমার যে সংবিধান সংশোধন হয়েছিল। এখানে সমবায়গুলোকে একটা সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল। ঠিক আছে? নেক্সট দেখো কি বলা আছে? শব্দ সম্পর্কে কোনটা সত্য নয়? কোনটা সত্য নয়? অপশন তো এখানে ঠিক আমার কাছে আসেনি। তো যাই হোক এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো দেখো। শব্দ সম্পর্কে কোনটা সত্য? কোনটা সত্য? এগুলো দেখলেই তুমি যে অপশনটা আলাদা হবে সেটাই হয়ে যাবে সত্য নয়। শব্দ একটা যান্ত্রিক তরঙ্গ, অবশ্যই যান্ত্রিক তরঙ্গ। শব্দ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ এই টার্মটা ভালো করে মনে রাখবে। শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে দিয়ে যেতে পারে। শব্দ তরঙ্গের গতি মাধ্যমটির বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। শব্দ তরঙ্গের গতি গ্যাসে সর্বনিম্ন হয় আর কঠিন পদার্থে সবথেকে বেশি হয়। তাহলে আমাদের শব্দের বেগ কোথায় বেশি হয়? কঠিন পদার্থে সবথেকে বেশি হয় আর গ্যাসে হচ্ছে সবথেকে কম হয়। আর শব্দ শূন্য স্থান দিয়ে যেতে পারে না। শূন্য স্থান দিয়ে যেতে পারে না। ঠিক আছে? আর অনুদৈর্ঘ্য তরঙ্গ হয় এটা ভালো করে দেখে রাখবে। শব্দের বেগ কত? ৩৩২ মিটার পার সেকেন্ড। ঘটম কোন ধরনের বাদ্যযন্ত্র? ঘটম এটা দেখো তোমাদের এসছিল। তো ঠিক আছে? এই যে ভিক্ষু বিনায়ক রাম এটা তোমাদের পরীক্ষায় এসছিল। ভিক্ষু বিনায়ক রাম তাকে বলা হয় গড অফ ঘটম। এই এক্সট্রা পয়েন্টটা আমি আগের দিনও বলেছিলাম। গড অফ ঘটম বলা হয় ভিক্ষু বিনায়ক রামকে। তিনি ঘটমের সঙ্গে যুক্ত। ঘটম হচ্ছে একটা পুরোনো দিনের একটা যন্ত্র। সেটা হচ্ছে মাটির একটা পাত্র। খুব বড় ও সরু মুখের একটা মাটির পাত্র। এটা মনে রাখবে। নেক্সট দেখো কি বলা আছে? বলা আছে চৌম্বক ক্ষেত্রের দিক সম্পর্কে কোনটা সত্য নয়? তাহলে দেখো স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন কিন্তু এখন আসছে। বলা আছে চৌম্বক ক্ষেত্রের কোন বিবৃতিটি সঠিক নয়? চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্রের দিক সম্পর্কে সঠিক বিবৃতি হলো যে এটি একটি কোনো বিন্দুতে অবস্থিত উত্তর মেরুতে ক্রিয়াশীল বলের দিক। এটা সঠিক বিবৃতি হলো যে এটি একটি কোনো বিন্দুতে এটি যে কোনো বিন্দুতে অবস্থিত উত্তর মেরুতে ক্রিয়াশীল বলের মানের দিক। ঠিক বলেছ। ঠিকই আছে। চৌম্বক ক্ষেত্রে রেখাগুলি বক্ররেখা হয়। অবশ্যই বক্ররেখা হয়। চুম্বকের রেখাগুলো এরকমভাবে হয়। দেখেছো? এরপরে বলা আছে চৌম্বকের ক্ষেত্রে রেখা চুম্বকের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যায়। তাহলে উত্তর মেরু থেকে কোন দিকে আসে? উত্তর থেকে দক্ষিণের দিকে আসে। কিগুলো? না যে ওয়েভগুলো আছে সেগুলো। চৌম্বক ক্ষেত্র যেটা সেটা উত্তর থেকে দক্ষিণ দিকে আসে। আর সেটা এই চুম্বকের মধ্য দিয়ে আবার ফিরে চলে যায় কোথায়? দক্ষিণ থেকে উত্তরে ফিরে চলে যায়। এরকমভাবে চলতে থাকে। বলা আছে চৌম্বক ক্ষেত্রের রেখা একে অপরের উপর ছেদ করে না। এই রেখাগুলো যেগুলো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে এসে শেষ হচ্ছে, তো এগুলো কখনোই পরস্পরকে ছেদ করে না। চৌম্বক ক্ষেত্রের রেখাগুলি উত্তর মেরু থেকে দক্ষিণে আর দক্ষিণ মেরু থেকে দক্ষিণ মেরুতে চুম্বকের বাইরে এবং দক্ষিণ থেকে উত্তরের ভেতরে একটা অবিচ্ছিন্ন লুপ তৈরি করে রেখেছে। মিঠুন চক্রবর্তী ২০২৪ সালের নিচের কোন তারিখে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিল? এখানে কি জিজ্ঞেস করেছে দেখো এখানে বলা আছে কোন তারিখে পেয়েছিল। তারিখ ডাইরেক্ট জিজ্ঞেস করেছে। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ৮ই অক্টোবর ২০২৪। যেহেতু আমাকে জিজ্ঞেস করে দাদাসাহেব ফালকে পুরস্কার কবে চালু করা হয়েছিল? এটা চালু করা হয়েছিল ১৯৬৯ সালে ১৯৬৯ সালে। বিজয়কে নগদ ১০ লাখ টাকা স্বর্ণ পু পদক দেওয়া হয়েছিল। দেখো কি বলা আছে? নিচের কোন আইনটি মন্টেগু-চেমসফোর্ড রিফর্মসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? মন্টেগু-চেমসফোর্ডের রিফর্মসের উপর ভিত্তি করে কোনটা করা হয়েছিল? সেটা হয়ে যাবে তোমার ভারত সরকার আইন ১৯১৯ মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট নামে পরিচিত। তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার অপশন। যাই হোক এটাই হবে তোমার কারেক্ট। যদি তোমাকে জিজ্ঞেস করে এখানে যে এই আইনের মাধ্যমে কি হয়েছিল? এই আইনের মাধ্যমে পরিষদ আর আইনসভা প্রতিষ্ঠিত হয়েছিল। আইনের মাধ্যমে কেন্দ্রের দিক কক্ষতন্ত্র চালু হয়েছিল। কোথায়? কেন্দ্রে তো চালু হয়েই ছিল। সঙ্গে সঙ্গে প্রদেশগুলিতেও দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয়েছিল। অর্থাৎ প্রভিন্সেও গিয়েও দ্বৈত শাসন শুরু হয়েছিল। তাহলে এটা একটু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে? এই আইনের মাধ্যমে প্রত্যক্ষ নির্বাচন এবং সাম্প্রদায়িক ভোটাধিকার প্রসারিত হয়। এরপরে বলা আছে মন্টেগু-চেমসফোর্ড ১৯১৬ সালে কোন পদে অধিষ্ঠিত ছিল? ১৯১৬ সালে তিনি ভারতের ভাইসরয় ছিলেন। কি ছিলেন? ভাইসরয় ছিলেন। এরপরে দেখো কি বলা আছে? বলা আছে যে
1793 খ্রিস্টাব্দে যখন চিরস্থায়ী বন্দোবস্ত কার্যকর করা হয়, তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 93 সালে 1793 সালে যখন চিরস্থায়ী বন্দোবস্ত কার্যকর হয়, তখন কর্নওয়ালিস ছিল। কে ছিল? কর্নওয়ালিস অপশন, যাই হোক অপশন তো দেওয়া নেই এখানে। বলা হয়েছে ২০২৪ থেকে ৩৫ সালের বাজেটে কাশী বিশ্বনাথ করিডোর নামের মন্দিরের মতো আরেকটি মন্দির নির্মাণের কথা ঘোষণা হয়েছে। কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫ এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বিহারের বিশ্ববিখ্যাত ধর্মীয় পর্যটন কেন্দ্র গোয়ার বিষ্ণুপদ মন্দির এবং বোধগয়ায় মহাবোধি মন্দির কাশী বিশ্বনাথের আদলে একটি করিডোর গড়ে তোলার চেষ্টা করছেন। বলা যায় সৈয়দ বংশের শাসন কতদিন ছিল? সৈয়দ বংশের শাসনকাল বা রাজত্ব ছিল ১৪১৪ থেকে ১৪৫১ পর্যন্ত। এটি ছিল দিল্লি সুলতানাতের চতুর্থ রাজবংশ। এই রাজবংশের ৪ জন শাসক ছিল ৩৭ বছর রাজত্ব করেছিলেন। দেখো কি বলা হয়েছে? দিল্লি সুলতানাতের চতুর্থ রাজবংশ। এই রাজবংশের ৪ জন শাসক ৩৭ বছর রাজত্ব করেছিলেন। ঠিক আছে? সৈয়দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খাঁ। খিজির খাঁ ছিল এর প্রতিষ্ঠাতা। এটাও ভালো করে একটু দেখে রাখবেন। নেক্সট দেখো কি বলা আছে? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কে ভারতে এসেছিল? মেগাস্তিনিস। এটা তো সবাই জানো। মেগাস্তিনিস এসেছিল চন্দ্রগুপ্তের রাজত্বের দরবারে এসেছিল। তিনি একজন কে ছিলেন? মেগাস্তিনিস চন্দ্রগুপ্তের রাজসভায় এসেছিলেন। তিনি গ্রিক দূত একজন। আর সেলুকাস নিকেটার তাকে পাঠিয়েছিল। কে? সেলুকাস নিকেটার তাকে পাঠিয়েছিল। আর মেগাস্থিনিসে লিখেছিলেন ইন্ডিকা। যদি তোমাকে জিজ্ঞেস করে ল্যাকটিক অ্যাসিড নিচের কোন রান্নাঘরের জিনিসে পাওয়া যায়? ল্যাকটিক অ্যাসিড তো দুধে পাওয়া যায় আর দইয়ে পাওয়া যায়। অমর্ত্য সেন যিনি ১৯৯৯ সালে ভারতরত্ন পেয়েছিলেন, তিনি অর্থনীতির কোন বিষয়ের জন্য সম্মানিত হয়েছিলেন? দেখো ১৯৯৯ তাকে দেওয়া হয়েছে ভারতরত্ন। আর তার আগের বছর অর্থাৎ ১৯৯৮ তিনি পেয়েছিলেন যে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন। অর্থনীতিতে নোবেল। নোবেল। নিচের কোন বাদ্যযন্ত্রটি মিজোরাম রাজ্যের অন্তর্গত? মিজোরামের অন্তর্গত কোনটা? এর কোন বাদ্যযন্ত্রটি মিজোরামের অন্তর্গত? তাহলে এর কারেক্ট অ্যান্সার কি? বাদ্যযন্ত্র যেমন খুয়াং, দার, বেংলুং, সেকি, টালখুয়াং মিজোরামের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। মনে রাখবে এই নামগুলো। এবার বলা আছে যে নিচের কোনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি এবং সেচের দিকে মনোযোগ দেওয়া হয়েছিল? কৃষি আর সেচ। ভালো করে মনে রাখবে ফার্স্ট আর হচ্ছে থার্ড। ফার্স্ট আর হচ্ছে থার্ড। বলা আছে আন্দোলন বিদেশি প্রচুর বর্জন করেছিল। কোন আন্দোলন? এটা হয়ে যাবে স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন কেন বিদেশি পণ্য বর্জন করেছিল? স্বদেশী আন্দোলন বিদেশি পণ্য বয়কট করা হয়েছিল ১৯০৫। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর এই আন্দোলন শুরু হয়েছিল। সেই সময় কে ছিলেন গভর্নর জেনারেল বা ভাইসরয় কে ছিলেন? সেটা হয়ে যাবে লর্ড কার্জন। লর্ড কার্জন। এই আন্দোলনের উদ্দেশ্যে তিনি অর্থনৈতিক স্বনির্ভরতা এবং ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন। এটাই ছিল এই আন্দোলনের মেইন ফোকাস। বলা হচ্ছে যে ভারতের কোন দশকে সবুজ বিপ্লবের শুরু হয়েছিল? সবুজ বিপ্লব শুরু হয়েছিল ১৯৬০ এর দশকে। সবুজ বিপ্লবের অগ্রগতি ১৯৬১ থেকে ১৯৭১ পর্যন্ত স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। ঠিক আছে? তাহলে ১৯৬৬ থেকে ৬৭ পর্যন্ত তোমার এটাই হচ্ছে শুরুর সময়। ঠিক আছে? গ্রিন রেভলিউশনের সময়। আর ফাদার অফ গ্রিন রেভলিউশন কাকে বলবো আমরা? এম.এস. স্বামীনাথনকে বলবো। এম.এস. স্বামীনাথন। প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে এখনো পর্যন্ত কতগুলো অ্যাকাউন্ট খোলা হয়েছে? এখনো পর্যন্ত ৫৪.০৩৫০৩ কোটি টাকা। কোটি কি হয়েছে? না, এত অ্যাকাউন্ট খোলা হয়েছে। স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা পাবো স্লোগান কে দিয়েছিল? এটা হয়ে যাবে লোকমান্য বাল গঙ্গাধর তিলক। দীপম 2.0 প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছে? দীপম দীপম 2.0 প্রকল্প চালু হয়েছে এটা অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিনি এটা চালু করেছেন। বলা হয়েছে ২০২৪ সালের মার্চ মাসে ভারত কার থেকে বাণিজ্য এবং অর্থনৈতিক অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর করেছে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইউরোপিয়ান ফ্রি ট্রেড যে অ্যালায়েন্স আছে তার। তাহলে এখানে ইউরোপিয়ান EFTA এর সঙ্গে হয়ে যাবে কারেক্ট। বলা আছে ভরতমুনি কোন কাব্য ঘন বাদ্যযন্ত্রের কথা উল্লেখ আছেন? সেটা হয়ে যাবে নাট্যশাস্ত্র। অর্থাৎ ঘন বাদ্যযন্ত্রের কথা ভরতমুনির
কোন বইয়ে উল্লেখ আছে? সেটা হয়ে যাবে নাট্যশাস্ত্র বইয়ে আছে। নিচের কোনটি শব্দ তরঙ্গের একটা বৈশিষ্ট্য নয়? শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ যদি হয়, এখানে অনুপ্রস্থ লেখা আছে, তাহলে এটা তোমার ভুল ছিল। ভিনেগারে কোন অ্যাসিড পাওয়া যায়? ভিনেগারে পাওয়া যায় CH3COOH। এটাই হচ্ছে ভিনিগারের কেমিক্যাল ফর্মুলা। এটাকে ইথানোয়িক অ্যাসিড বলা হয়। তাহলে এর মধ্যে তুমি কি পাবে? ইথানোয়িক অ্যাসিড পাবে। এরপরে দেখো কি বলা আছে? ভিনেগারের পিএইচ হচ্ছে প্রায় 2.5। এমএসএমইর ফুল ফর্ম কি? সেটা হচ্ছে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। দেখো নেক্সট কি বলা আছে? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করেন? সেটা হয়ে যাবে বাবর। 1526-এ পানিপথের প্রথম যুদ্ধে সে কি করেছিল? মুঘল সাম্রাজ্যের স্থাপনা করেছিল। ঠিক আছে? এরপরে পরপর যুদ্ধগুলো মনে রাখবে। তোমার 26 থেকে 30 পর্যন্ত। 30-এ তিনি মারা গেছেন। বাবরের লেখা তার যে আত্মজীবনী, তার নাম হচ্ছে বাবরনামা। কি নামা? বাবরনামা। বাবরনামা। আর বাবরনামা কি ভাষায় লেখা হয়েছিল? সেটা লেখা হয়েছিল তুর্কি ভাষায়। কারণ তুর্কি ভাষায় লেখা হয়েছিল, কারণ এখানে বলাই আছে দেখো, তার পিতার পক্ষ ছিল তৈমুর লংয়ের বংশধর আর মায়ের পক্ষ ছিল চেঙ্গিস খানের বংশধর। ঠিক আছে? তাহলে তুর্কি ভাষায় লেখা হয়েছিল বাবরনামা। বাবরনামা যদি তোমাকে জিজ্ঞেস করে, বাবরনামাতেই তিনি কি লিখেছেন যে কৃষ্ণদেব রায়কে সবথেকে শক্তিশালী রাজা দাক্ষিণাত্যের। বলা আছে 1857 সালে বিপ্লবের সময় আওয়াধে ব্রিটিশদের সেনাপতি কে ছিল? আওয়াধের যে ব্রিটিশের সেনাপতি ছিল, সেখানে অনেক লোক ছিল। এক হচ্ছে হেনরি লরেন্স, মেজর হেজাল হেজালের, ঠিক আছে? আর আছে উইলিয়াম ট্যানর। কি বলা আছে দেখো, বলা আছে যে হেনরি লরেন্স আছে, মেজর জেনারেল হ্যাভলক আছে, আর উইলিয়াম টেলর আছে। এগুলাই ছিল প্রধান। বলা আছে মুন্ডারি নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য? মুন্ডারি নৃত্য এটা হয়ে যাবে ঝাড়খণ্ড। মুন্ডারি উপজাতির একটা নৃত্য। কোথাকায় কুম্ভমেলা আয়োজন করা হয় না? কুম্ভমেলা 4টি শহরে অনুষ্ঠিত হয়: প্রয়াগরাজ, উজ্জয়িনী, হরিদ্বার, নাসিক। তোমাদের অপশনে বারাণসী ছিল, তাহলে বানারসি হয়ে যাবে। এটাই তোমার কারেক্ট। এটাই এখানে হয় না। বলা আছে 2011 সালে আদমশুমারি অনুসারে, অর্থাৎ সেন্সাস অনুসারে, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ছিল? জনসংখ্যার ঘনত্ব সবথেকে বেশি কোথায়? সেটা হয়ে যাবে তোমার নি নিউ দিল্লি। নিউ দিল্লি, এটা ইউটি। এখানে হয়ে যাবে কারেক্ট। যদি তোমাকে স্টেট জিজ্ঞেস করতো, রাজ্য যদি জিজ্ঞেস করতো, তখন বিহার হতো। বিহারে হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 1106। সর্বনিম্ন যদি জিজ্ঞেস করে সবথেকে কম জনঘনত্ব কোথায় আছে, সেটা আছে অরুণাচল প্রদেশে, 17 জন প্রতি বর্গ কিলোমিটারে। ভারতের জনঘনত্ব কত? ওভারঅল যদি দেখো তুমি, সেটা হচ্ছে 382 জন পার বর্গ কিলোমিটার। বলা হয় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি, অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মানব উন্নয়ন প্রতিবেদন, অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত আছে? সেটা হয়ে যাবে 134। কিন্তু এখানে ওটা জিজ্ঞেস করেনি কত নাম্বার পেয়েছে, সেটা হচ্ছে 0.644, এত স্কোর পেয়েছে। যদি তোমাকে জিজ্ঞেস করে এই সূচকে 193টি দেশের মধ্যে ভারতের স্থান আছে 134। এই সূচকে প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড, দ্বিতীয় স্থানে চীন, সরি দ্বিতীয় স্থান নয়, দ্বিতীয় স্থান নয়, এগুলো হচ্ছে ভারতের যে নেইবারিং কান্ট্রি, তাদের র্যাঙ্কগুলো দেওয়া আছে এখানে। দ্বিতীয় এটা নয়, প্রথমটা ভালো করে মনে রাখবে। প্রথম হচ্ছে সুইজারল্যান্ড। চীনের র্যাঙ্ক হচ্ছে 75, শ্রীলঙ্কার 78। দেখো ভারতের থেকে সবাই উপরে। মলদ্বীপস 87, ভুটান 125, বাংলাদেশ 129, এদের নিচে রয়েছে ভারত। এরপরে কি বলা আছে দেখো, বলা আছে বিম্ববতী দেবী কোন ভারতীয় নৃত্যশৈলীর উদ্যোক্তা? সেটা হচ্ছে মণিপুরী নৃত্যশিল্পীর উদ্যোক্তা। 1857 সালে বিদ্রোহের সময় কুনওয়ার সিং কোথা থেকে ব্রিটিশদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন? সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে জগদীশপুর আর আরা থেকে। ব্রিটিশদের বিরুদ্ধে তোমাকে লড়াই নেতৃত্ব দিয়েছিলেন। কোথায়? জগদীশপুর আর আরাতে। দেখো এরপরে কি বলা আছে, 200 সেন্টিমিটারের বেশি বার্ষিক বৃষ্টিপাতের বনকে কি বলা হবে? এটাকে বলবো আমরা গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্ট। গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্ট এটাকে বলবো। ক্রান্তীয় চিরহরিৎ বনও তুমি বলতে পারো। বলা আছে স্বাধীনতার সময় ভারতের মৌলিক কর্তব্যের সংখ্যা কতগুলো ছিল? যখন মৌলিক কর্তব্য স্বাধীনতার সময়, তখন 0 ছিল। কেন? কারণ ১ম এ তো মৌলিক কর্তব্য ছিলই না। এরপরে কি হয়েছে?
না 1976 এ ১০ টা তোমার মৌলিক কর্তব্য এড হয়েছিল। সেই ১০ টার পরে আবার একটা এসছে ২০০২ সালে আবার একটা। টোটাল কত হয়ে গেছে? ১১ টা। ১১ টা মৌলিক কর্তব্য হয়েছে। নেক্সট দেখো না কি বলা আছে? পঞ্চায়েত সমিতির সংগঠন বিধানের কোথায় উল্লেখ আছে সেটা তোমাকে বলতে হবে। কোথায় উল্লেখ আছে? পঞ্চায়েত সমিতির গঠন এবং সংবিধানের কোথায় উল্লেখ আছে? ভারতের সংবিধানের ৪০তম অনুচ্ছেদ বা আর্টিকেলে পঞ্চায়েতগুলির সংগঠন সম্পর্কিত আর্টিকেল উল্লেখ করা আছে। সম্প্রতি মনু ভাকার কার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন? মনু ভাকার কার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে? সেটা হয়ে যাবে যে পোর্ট অ্যান্ড শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ যে আছে তার হয়েছে। তাহলে মিনিস্ট্রি অফ পোর্টস, মিনিস্ট্রি অফ শিপিংস অ্যান্ড ওয়াটারওয়ে। সোনোয়াল হয়ে যাবে তার মন্ত্রী। ভারতীয় সংবিধানের ১৫২ থেকে ১৬৭ অনুচ্ছেদে কি উল্লেখ আছে সেটা তোমাকে বলতে হবে। ভারতীয় সংবিধানের ১৫২ থেকে ১৬৭ অনুচ্ছেদে কি উল্লেখ আছে সেটা তোমাকে দেখতে হবে। এটা হচ্ছে তোমার ৬ষ্ঠ পার্ট বা 6th পার্ট ভারতীয় সংবিধানের খসড়া। তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে স্টেট এক্সিকিউটিভ এখানে আছে। স্টেট এক্সিকিউটিভ সম্পর্কে এখানে বলা আছে। ঠিক আছে? অর্থাৎ গভর্নর সম্পর্কে বলা আছে। সিএম সম্পর্কে বলা আছে। দেখো কি বলা হয়েছে এখানে? ভারতীয় সংবিধানের খসড়া কে প্রথমবার প্রস্তুত করেছিল? সেটা হয়ে যাবে বি.এন. রাও। কে খসড়া প্রথম প্রস্তুত করেছিল? বি.এন. রাও। যদি তোমাকে জিজ্ঞেস করে এই খসড়াটি অনুমোদন করে গণপরিষদের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান, তাহলে এটাকে অনুমোদন করেছে কে? সেটা হয়ে যাবে বি.আর. আম্বেদকর। ১৯৪৬ সালে ক্যাবিনেট মিশন প্ল্যানের অধীনে গণপরিষদ গঠিত হয়েছিল। এর সভাপতি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দেখো প্রথম যে মিটিংটা হয়েছিল সেটা ৯ই ডিসেম্বর ১৯৪৬ এ হয়েছিল। তার যে প্রথম সেখানে সভাপতি নিযুক্ত করা হয়েছিল সেটা হচ্ছে সচ্চিদানন্দ সিনহা। তিনি ছিলেন অস্থায়ী। এরপরে ১১ই ডিসেম্বর রাজেন্দ্র প্রসাদ হয়েছিলেন তার সভাপতি। বলা আছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ জীবন আর স্বাধীনতার সুরক্ষা অন্তর্ভুক্ত করা হয়? জীবন আর স্বাধীনতার সুরক্ষা। তাহলে ২১ নম্বরে আছে। ২১ নম্বরে তোমার জীবনযাপনের অধিকারের কথা বলা আছে। এখানেই তোমার আছে রাইট টু প্রাইভেসি। কি আছে? রাইট টু প্রাইভেসি। যদি তোমাকে জিজ্ঞেস করে যে কোন দুটো আর্টিকেল, ঠিক আছে? কোন দুটো আর্টিকেল তোমার এমার্জেন্সির সময় ক্যানসেল হয় না সেটা তোমরা কমেন্ট সেকশনে বলবে। কমেন্ট সেকশনে সবাই করবে। দেখো বলা আছে যে ২০২৪ সালে ভারত আর সিঙ্গাপুরের মধ্যে কতগুলো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এটা হচ্ছে ৮ টা। টোটাল ৮ টা সা স্বাক্ষরিত হয়েছিল চুক্তি। স্থিতিস্থাপকতার মাত্রা সূত্র তোমাকে লিখতে হবে। অর্থাৎ ইলাস্টিসিটি। ইলাস্টিসিটির মাত্রা কি হয়ে যাবে বলো তো? m1 হবে। অর্থাৎ m এর পাওয়ারে 1 আসবে। L এর পাওয়ারে কি আসবে? L এর পাওয়ারে -1 আসবে। আর T এর পাওয়ারে আসবে -2। এটা হবে তার স্থিতিস্থাপকতার মাত্রার সূত্র। ছোটনাগপুর মালভূমি নিচের কোন রাজ্যকে ঘিরে রয়েছে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। মালভূমিতে ঝাড়খণ্ড রাজ্য, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা এর কিছু অংশ অন্তর্ভুক্ত রয়েছে। বলেছে যে রাজ্যপাল কে নিয়োগ করে সেটা তোমাকে বলতে হবে। রাজ্যপাল রাষ্ট্রপতি নিয়োগ করে। তার ক্ষমতা এবং রাজ্যপালের উম কার্যালয় সম্পর্কিত সমস্ত বিষয়ে ভারত সংবিধানের ১৫৩ থেকে ১৬২ অনুচ্ছেদ অধীনে আলোচনা করা হয়েছে। ১৯৫৬ সালের ৭ম সাংবিধানিক সংশোধনী আইন ২ বা ততোধিক রাজ্যের জন্য সরকারি গঠন হিসাবে একক ব্যক্তিকে নিয়োগের সুবিধা দেয়। আর্টিকেল 153। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে আর্টিকেল 153 তে কি বলেছিল? এখানেই বলা আছে যে একটা স্টেটের অর্থাৎ একটি রাজ্যের এক বা সরি একটি রাজ্যের নয়, মানে একটা লোক ২ বা ততোধিক রাজ্যের গভর্নর হতে পারে। ভুল লিখা হচ্ছে। তাহলে কি হয়ে যাবে? না একজন ব্যক্তি এক বা একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারে। রাজ্যপাল হতে পারে। নেক্সট দেখো না কি বলা আছে? বলা আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমানে রেপো রেট কত? রেপো রেট অর্থাৎ আরআর এর কথা বলছে। সেটা হয়ে যাবে কত? 6.25%। এটা হবে আরআর। যদি তোমাকে বলে যে রিভার্স রেপো রেট সেটা হয়ে যাবে 3.2 সরি সেটা হয়ে যাবে 3.35%। আর যেটা সিআরআর অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও সেটা হয়ে যাবে 4%। ভারতীয় টেনিস খেলোয়াড়দের রোহান বোপান্না আর অস্ট্রেলিয়ার ম্যাথিউ অ্যাবডেন ২০২৪ সালের কোন ওপেন্সে
ডবল চেস শিরোপা জিতেছে। তো এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অস্ট্রেলিয়ান ওপেন ২০২৪। এরপরে কি বলা আছে? দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? রাজস্থানে, রাজস্থানে রায়তভাটা যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ড। যদি তোমাকে ফার্স্ট জিজ্ঞেস করে আমরা অনেকবার পড়েছি। ফার্স্ট কি হয়ে যাবে? তারাপুর হবে। কোথায় আছে? তারাপুর। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে প্রথম আমাদের দেশে বানানো সেটা কি হয়ে যাবে? প্রথম দেশীয় বা ইন্ডিজেনাস সেটা হয়ে যাবে পালপক্কম। পালপক্কম এটা কোথায় আছে? তামিলনাড়ুতে আছে। নাড়ুরা কোথায় আছে? ইউপিতে আছে। এরপরে দেখো নাও, বলা আছে তারাপুর কবে হয়েছিল? ১৯৬১ কাজ শুরু হয়েছিল, কিন্তু ফাংশনাল হয়েছিল ১৯৬৯-এ। বলা হয় সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সেমিকন্ডাক্টর প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করেছে? তো কারেক্ট অ্যান্সার ৩টা জায়গাতে করেছে। এখানে গুজরাট হয়ে যাবে, একটা আসাম হবে, এই তো দুটো। আর গুজরাটে দুটো হবে আর আসামে একটা হবে। এই তো ৩ টে হয়ে গেছে। দেখো কি বলা আছে? জ্যোতির্বিজ্ঞানী জন কেপলার গ্রহের গতির সূত্র সম্পর্কে কি বক্তব্য দিয়েছেন? কোনটা ভুল? তাহলে কেপলার এখানে টোটাল ৩ টা সূত্র দিয়েছিল, যেগুলোকে আমরা কেপলারের সূত্র বলে জানি। ১ম সূত্রে সে কি বলেছিল? প্রত্যেক গ্রহ একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে এবং সূর্য যে উপবৃত্তাকার কেন্দ্রে একটিতে থাকে। তার মানে কি হয়ে যাবে? এরকম উপবৃত্তাকার কক্ষপথ এর ২ টো কেন্দ্র থাকবে, এখানে একটা, এখানে একটা। তাহলে এইগুলোতে কে থাকে? না এই জায়গাতে সূর্য থাকে। নাকি? এরপরে দেখো কি বলা আছে? এরপরে বলা আছে যে কোন গ্রহ যখন তার কক্ষপথ ধরে সূর্যের চারদিকে ঘোরে তখন একটি নির্দিষ্ট সময়ে সেই গ্রহের সাথে সূর্যের যোগ করা সরলরেখাটি সমান সমান ক্ষেত্রফল অতিক্রম করে। কেপলারের ৩য় সূত্রে কি বলা আছে? কোন গ্রাহকের আবর্তনকালের বর্গ কোন গ্রহের আবর্তনকালের বর্গ তার কক্ষপথের অর্ধ প্রধান অক্ষের ঘনের সমানুপাতিক। ঠিক আছে? বলা যে ফোর্বসের মতে ভারতীয় অর্থনীতি কোন স্থানে থাকবে? ফোর্বসের মতে ভারতের যে অর্থনীতি সেটা কোন স্থানে থাকবে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলির মধ্যে ভারত ১২তম স্থান পেয়েছে এখন। বলেছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারগুপ্ত হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। সব শতাব্দীতে কত? ৫ম শতাব্দীতে। এরপরে ধর্মপাল সম্পর্কে যদি তুমি দেখো, ধর্মপাল নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুনর্জীবিত করেছিল। তিনি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। কে? ধর্মপাল। ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের স্থাপনা করেছিলেন। তিনি বৌদ্ধ ধর্মের একজন মহান পৃষ্ঠপোষক ছিলেন। এরপরে দেখো কি বলা আছে? বলা আছে যে ২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচনে ভেনুগোপাল কোথাকার প্রতিদ্বন্দ্বিতা করেছে? ভেনুগোপাল এটা হয়ে যাবে কেরালার আলাপ্পুজা কেন্দ্র থেকে। আলাপ্পুজা কেন্দ্র থেকে ভেনুগোপাল প্রতিদ্বন্দ্বিতা করেছে। কনৌজের যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? সেটা হয়ে যাবে ১৫৪০ সালের ১৭ই মে কনৌজের যুদ্ধ সংঘটিত হয়েছিল। উত্তরপ্রদেশে কনৌজ, শেরশাহ সুরি ও হুমায়ুনের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে বিলগ্রামের যুদ্ধ নামেও পরিচিত। এই যুদ্ধে শেরশাহ সুরি বিজয়ী হন। এরপরে দেখো বলা আছে চ্যাটার্জিকে অমিতাভ চ্যাটার্জিকে ২০২৪ সালের ডিসেম্বরে কোন ব্যাংকের নতুন এমডি আর সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে? সেটা হয়ে যাবে জম্মু কাশ্মীর ব্যাংক। বলা হয়েছে অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানায় কানামু উৎসব বা কানাপ্পু নামে যে পরিচিত উৎসব সেটা কোন দিন পালন করা হয়? কানামু উৎসব বা কানাপ্পু উৎসব এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি, তেলেঙ্গানায় মকর সংক্রান্তির ৩য় দিনে পালিত হয়। অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানায় মকর সংক্রান্তির ৩য় দিনে এটাকে সেলিব্রেট করা হয়। শিক্ষার অধিকারের কথা কোন অনুচ্ছেদে বলা আছে? শিক্ষার অধিকার আর্টিকেল 21A। আর্টিকেল কততে বলা আছে? 21A। এটা কবে এড হয়েছিল? এটা ৮৬ নম্বর সংবিধান সংশোধন ২০০২ সালে এটা এড হয়েছিল। বলা আছে সৈয়দ বংশের শেষ সম্রাট কে ছিলেন? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা একটু আগে বললাম আমরা খিজির খাঁ। আর শেষ সম্রাট কে ছিলেন? আলাউদ্দিন আলম শাহ হয়ে যাবে শেষ সম্রাট। খিজির খাঁ ১৪১৪ সালে কি করেছিলেন? সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। ড্রেনেজ অফ ওয়েলথ এটা, এই নীতিটা কার দেওয়া? এটা তো অনেকবার বলেছি আমি। দাদাভাই নওরোজি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ড্রেনেজ অফ ওয়েলথ সম্পদের নির্গমন। এরপর আর কি মনে রাখবে এখান থেকে? দাদাভাই নওরোজিও প্রথমেই ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় ন্যাশনাল ইনকাম হিসাব করেছিলেন তিনি।
ঠিক আছে? এটা মনে রাখবে। আর কি মনে রাখবে? তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। মনে রাখবে। নেক্সট দেখো না কি বলা আছে? বলা আছে ১৯০৫ সালে ভারতের জাতীয় কংগ্রেসের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে এটাও একটা কোয়েশ্চেন ছিল, এটাও একটা কোয়েশ্চেন ছিল। ১৯০৫ সালে জাতীয় কংগ্রেসের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? দেখো এখানে ভালো করে মনে রাখবে ১৯০৫। ১৯০৫ এরটা হয়েছিল বেনারসে গোপালকৃষ্ণ গোখলে ছিল এর সভাপতি। ১৯০৬ এরটাও মনে রাখবে এটা কলকাতাতে হয়েছিল দাদাভাই নওরোজি ছিল এর সভাপতি। আর ১৯০৭ এরটা সুরাত এখানে রাসবিহারী বসু। যে ১৯০৭ এরটা যেটা এটাই কি হয়েছিল বলো তো? এই ১৯০৭ এখানে হয়েছিল সুরাট বিভাজন। কি হয়েছিল? সুরাট স্প্লিট হয়েছিল। অর্থাৎ কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়েছিল নরমপন্থী আর চরমপন্থী। এরপরে দেখো কি বলা আছে? বলা আছে ১৮৫৭ সালে লখনৌ বিদ্রোহ কে দমন করেছিল? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কলিন ক্যাম্পবেল। ক্যাম্পবেল হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করার অধিকার দেয়? রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করার অধিকার আছে আর্টিকেল 143 এর অধীনে। সম্প্রতি তথ্য অনুযায়ী ২০২৪ সালে প্রাথমিকভাবে কয়টি রাজ্য ও জল দূষণ ও প্রতিরোধ আইনের সংশোধনীতে কার্যকর করা হবে? সর্বশেষ তথ্য মিলল ২০২৪ সালের জল দূষণ এবং প্রতিরোধ আইন সংশোধনীর প্রাথমিকভাবে ২টি রাজ্যে প্রয়োগ করা হবে। এক হচ্ছে হিমাচল প্রদেশ আর ২ হচ্ছে রাজস্থান। এই দুটো স্টেটের মধ্যেই এটাকে চালু করা হবে। বলা হয়েছে বিমান তৈরিতে কোন উপাদান ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম, ইস্পাত, টাইটানিয়ামের মতো ধাতু ব্যবহার করা হয়। নিচের কোনটি আসামের মহিষের শিং থেকে তৈরি একটা বাদ্যযন্ত্র? এটা হয়ে যাবে পেপা, পেপা। নাম কি তার? পেপা। নাম্বারিং কি ভুল হয়েছে কি? না, না। হ্যাঁ, নাম্বারিং ভুল হয়ে গেছে এখানে। ৮০ থেকে ডাইরেক্ট ৯০ চলে এসছে। যাই হোক, পেপা হয়ে যাবে কারেক্ট। উজ্জয়িনে কুম্ভমেলা কোন নদীর তীরে অনুষ্ঠিত হয়? উজ্জয়িনে কুম্ভমেলা কোন নদীর তীরে অনুষ্ঠিত হয়? এটি একটা শিপ্রা নদীর তীরে অবস্থিত। কোথায়? শিপ্রা নদীর তীরে উজ্জয়িন। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে নাসিকের গোদাবরী, তাহলে নাসিকে যেটা হয় সেটা গোদাবরী নদীর তীরে হয়। কুম্ভমেলা প্রয়াগরাজে যে হয়, প্রয়াগরাজ অর্থাৎ গঙ্গা, যমুনা আর হচ্ছে সরস্বতী। এই ৩ টা নদীর মিলিত স্থানকে আমরা প্রয়াগরাজ বলি। এরপরে কুম্ভমেলা হরিদ্বারে যেটা হয় সেটা তো গঙ্গা নদীর তীরে হয়। এরপরে দেখো বলা হচ্ছে ভারতীয় গণপরিষদ কবে সংবিধানের ৩য় পাঠ অনুষ্ঠিত হয় এবং সংবিধান গৃহীত হয়? সংবিধানের ৩য় পাঠ অনুষ্ঠিত হয় কবে? সেটা হচ্ছে ২৬শে নভেম্বর ১৯৪৯, যেটাই হচ্ছে তোমার যেদিন এটাকে কি করা হয়েছিল? গ্রহণ করা হয়েছিল। এটাকে গ্রহণ করা হয়েছিল। আর এটাকে লাগু করা হয়েছিল কবে থেকে? সেটা হয়ে যাবে ২৬শে জানুয়ারি। কবে? ২৬শে জানুয়ারি ২৬শে জানুয়ারি ১৯৫০। দেখো কি বলা আছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে মুখ্যমন্ত্রীর দায়িত্ব রাজ্যপালকে তথ্য দেওয়া? রাজ্যপালকে তথ্য দেওয়ার দায়িত্ব হচ্ছে ১৬৭ অনুচ্ছেদে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রামীণ ভূমিহীন কর্মসংস্থান গ্যারান্টি অর্থাৎ রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম RLEGP শুরু হয়েছিল? সেটা হয়ে যাবে ১৯৮৩ সালে ইন্দিরা গান্ধী ষষ্ঠ 5 ইয়ার প্ল্যানের মাধ্যমে এটাকে শুরু করেছিলেন। জওহরলাল নেহরু কর্মসংস্থান প্রকল্প ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শুরু করেছিল। কর্মসংস্থান প্রকল্প। কে? জওহরলাল নেহরু। এটাও মনে রাখবে। জওহরলাল নেহরু কি করেছিলেন? একটা কর্মসংস্থান প্রকল্প শুরু করেছিলেন 5th 5 ইয়ার প্ল্যানে। আর জওহর রোজগার যোজনা এটা ১৯৮৯ সালে রাজীব গান্ধী সরকার চালু করেছিল। জওহর রোজগার যোজনা। এরপরে দেখো কি বলা আছে? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ১৮৬১ সালে কোন দুটি রাজ্যের আইন প্রণয়নের ক্ষমতা হ্রাস করে বিকেন্দ্রীকরণ শুরু করে? তো এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এর কারেক্ট অ্যান্সার হবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অপশন এ। এটাই হয়ে যাবে কারেক্ট। দেখো এখানে কি বলা আছে? তাহলে এখানে মাদ্রাস প্রেসিডেন্সি বম্বে আর মাদ্রাসের আইনি ক্ষমতা পুনরুদ্ধার করা হয়েছিল। বম্বে আর মাদ্রাসের। ভারতের জাতীয় সবুজ ট্রাইব্যুনাল অর্থাৎ জি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, তাহলে এখানে এনজিটি এর
দেখো এটাও তোমার রিপিট হয়েছে। এটাও তোমার আগে এসেছিল 18ই অক্টোবর 2010 সালে। গঠিত হয়েছিল এটার। আর এর ১ম চেয়ারম্যান কে ছিলেন? লোকেশ্বর সিং পান্তা এর ১ম চেয়ারম্যান ছিলেন। বলা হয়েছে ২০২৪-২৫ সালে বাজেটের রাজস্বী ঘাটতির শতাংশ কত ছিল? রাজস্ব ঘাটতির অর্থাৎ 4.8%। রাজস্ব ঘাটতির পার্সেন্টেজ। এরপরে দেখো কি বলা আছে? বলা আছে ২০২৪ সালে ভারতীয় সেনাবাহিনীর দূরদর্শন দল কোন দেশের সঙ্গে যুদ্ধ করতে অনুশীলন করেছিল? কোন দেশের সঙ্গে অনুশীলন করেছিল অর্থাৎ এক্সারসাইজ করেছিল এটা তোমাকে জিজ্ঞেস করেছে। ২০২৪ সালে ভারতীয় সেনাদল সেটা হচ্ছে সেচেলসের সঙ্গে। কার সঙ্গে? সেচেলসের সঙ্গে করেছিল। যেটা হচ্ছে ল্যামাইটি। এক্সারসাইজের নাম কি? ল্যামাইটি এক্সারসাইজ। নেক্সট দেখো নাও কি বলা আছে? বলা আছে ২০২৪ সালের সেপ্টেম্বরে দিল্লির মুখ্যমন্ত্রী কে নিযুক্ত হয়েছিল? সেটা হচ্ছে রেখা গুপ্তা। কে হবে? রেখা গুপ্তা। এর আগে কে ছিল? অতিশী মার্লেনা। এরপরে বলা আছে ভারতের কোন রাজ্য সর্বাধিক সৌরশক্তি উৎপাদন করে? সবথেকে বেশি সৌরশক্তি সোলার পাওয়ার কোথায় পাবো? রাজস্থানে পাবো। রাজস্থান হয়ে যাবে কারেক্ট। থর মরুভূমি ভারতের কোন রাজ্যে ছড়িয়ে আছে? থর মরুভূমি আছে গুজরাটে তো আছেই, পাঞ্জাবেও আছে, হরিয়ানাতেও আছে, এরকম জায়গাগুলোতে ছড়িয়ে আছে। এরপরে দেখো কি বলা আছে? বলা আছে গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট কাকে বলা হয়? থর মরুভূমিকেই বলা হবে গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট। বালির টিলা এটা কাকে বলবো আমরা? যখন মরুভূমিতে বাতাস উড়ে যাবে তখন বালির কণাগুলো এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে পড়ে যায়। সেগুলো পড়তে, পড়তে সেগুলো একটা স্তূপের আকারে ধারণ করে সেটাকে বলা হয় বালির টিলা। জাহ্নবী কাব্য জাহ্নবী কাব্য কালাস গ্রন্থটি কে লিখেছেন? লিখেছেন পঙ্কজ ত্রিপাঠী। বইটি প্রকাশ করেছেন স্বরাজ প্রকাশন। ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ কোনটি? জলপথ 1 না গঙ্গা, ভাগীরথী, হুগলি নদীর যে ব্যবস্থা আছে তার? তাহলে ন্যাশনাল ওয়াটারওয়ে 1 এটা হচ্ছে গঙ্গা, ভাগীরথী, হুগলি নদীর তে আছে, যেটা হচ্ছে এলাহাবাদ বা প্রয়াগরাজ থেকে হলদিয়া পর্যন্ত বিস্তৃত ১৬২০ কিলোমিটার। এরপরে দেখো কি বলা আছে? ভদোদরা ভদৌরিয়া ভদৌরিয়া উপজাতি কোন রাজ্যের মধ্যে বাস করে? ভদৌরিয়া যে ট্রাইব আছে এটা মধ্যপ্রদেশ, রাজস্থান আর উত্তরপ্রদেশে বাস করে। তাহলে এগুলোই ছিল তোমাদের যে 10 তারিখের 10 তারিখ মার্চ মাসের 10 তারিখের 3টা শিফটের কোশ্চেন। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ক্লাসে।